আজকের গল্প কার হাত, লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি ফিরতে বেশ রাত হতো। কাগজের অফিসে কাজের চাপ থাকলে যা হয় আর কি। কোনো খবর যাতে বাদ না যায়, আবার গুরুত্ব পাবে এরকম খবর আগে রাখতে হবে। কোনটা মেন হবে বা সেকেন্ড মেন কিংবা আরও সব দেখে শুনে মোটামুটি কাগজের প্রথম পাতার লেআউট দেখে ফিরতে হয়। অফিস থেকে গাড়িতে ঘন্টাখানেকের পথ। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা, কখনো বা 12টাও হয়। একমাত্র স্ত্রী আর রান্নার লোকটা বাদে অত রাত পর্যন্ত কেউ জেগে থাকতো না। কোনোদিন মেজ ছেলের পড়াশোনার চাপ থাকলে জেগে থাকতো, কিন্তু সেদিন বাড়ি ফিরে দেখছি সবাই জেগে আছে। রাত নেহাত কম হয়নি। দুপাশের বাড়ি ঘরের আলো সবই নিভে গেছে, শুধু রাস্তার আলো জ্বলছে। আর মাঝে মাঝে রাস্তার কুকুরগুলো এলোপাথারিভাবে দৌড়াচ্ছে এখান ওখান সেখান, কখনো আবার ঘেউ ঘেউ করে উঠছে। গেট খুলে দেয় রান্নার লোকটা। দরজা দিয়ে ঢুকতেই দেখি ছোট মেয়ে দৌড়ে আসছে। কাছে এসে সে বলল, জানো মেজদা না সেই কঙ্কালটা নিয়ে এসেছে। আমি জানি এটা আমার কথা, বিস্ময়ের কিছু নেই। ডাক্তারি পড়তে গেলে ওসব একটু আধটু লাগে। তবে বিস্ময় না থাকলেও মনের মধ্যে কেমন জানি একটা খিস ধরে গেল। শত হলেও নিজের বাড়ি বলে কথা, তাছাড়া সংস্কার যাবে কোথায়? বললাম, কোথায় রেখেছো ওটা? দাদার খাটের নিচে। খাটের নিচে রাখতে গেলে কেন? সিঁড়ির চাতালে রেখে দিলেই তো পারতে। সঙ্গে সঙ্গে মনে হলো এসব বলা বোধহয় ঠিক হলো না। কঙ্কালটা সম্পর্কে আমারও ভীতি আছে। এই কঙ্কাল নিয়ে আসার ব্যাপারে বাড়িতে কিছুটা ত্রাস সৃষ্টি হয়েছিল, সবচেয়ে বেশি গিন্নি এবং ছোট মেয়ে সোনালির। একদিন খেতে বসে সুমির কঙ্কালের কথা তুলতেই খাওয়ার পাত থেকে সোনালি উঠে পড়েছিল। আর সময় পেলি না মেজদা? সুমির অবাক। সে বলেছিল, তোদের যত বাড়াবাড়ি। খেতে বসে সমীরের সাহস দেখে আমার বেশ গর্বই হয়েছিল। এই তো তার 18 পার হয়েছে সবে। কঙ্কাল সম্পর্কে ওর কোনো খিচ নেই। যদিও ডাক্তারি পড়তে গেলে ওসব থাকলে ঠিক হয় না, কিন্তু তাই বলে খাটের তলায় রেখে ওপরে সে ঘুমাবে ভাবতেও যেন বাবা আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। যেন কোনোই ব্যাপার নয় সেটা। আমি জামা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকতে গেলে সোনালি ফের বলল, বাবা তুমি কঙ্কালটা দেখবে না? ওটা আবার দেখার কি আছে? স্ত্রী বলল, সমীরের ঘরে তুমি বরং আজ শোও, ও একা থাকবে। সমীর বোধহয় দোতলার ঘর থেকে সব শুনতে পাচ্ছে। সে চিৎকার করে বলল, তোমাদের কি হচ্ছে? আমিও বললাম, ওটাতে তো আর কিছু নেই, ভয়ের কি? বাড়িটায় লোকের চেয়ে ঘরের সংখ্যা বেশি। এক এক ঘর এক একজনের। কেবল নিচের ডাইনিং স্পেসে রান্নার লোকটা শোয়। সোনালি নিজের ঘরে শুতে যায়নি, সে তার মার সঙ্গে শোবে বলে বায়না ধরে বসে আছে। একা সে কোনো ঘরেই ঢুকছে না। আমি জানি এসব কুসংস্কার থাকা ভালো না। আসলে কঙ্কালটা আসায় বাড়িতে বেশ একটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব ভালো লক্ষণ নয়, সুস্থতারও লক্ষণ নয়। বললাম, চল কঙ্কালটা দেখে আসি। আমি যাব না বাবা, তুমি যাও। সিঁড়ি ধরে উপরে উঠতেই দেখি সমীর উবু হয়ে বেতের ঝুড়ি থেকে একটা হাড় টেনে বার করছে। বোধহয় সে মিলিয়ে দেখছে সবগুলো হাড় ঠিকঠাক আছে কিনা। আমাকে দেখেই হাড়টা তুলে বলল, বলো তো এটা কোথাকার হাড়? আমি কি করে জানবো? হাতের এই হাড়টার নাম হিউমারাস। হিউমারাস বলার সঙ্গে সঙ্গে টেবিলের দিকে চোখ গেল। একটা পুরো আর্টিকুলেটেড হাতের কঙ্কাল টেবিলে, আঙ্গুলগুলো ছড়ানো। সত্যজিৎ বাবুর মণিহারা ছবিতে এমন একটা হাতের কঙ্কাল ঝপাত করে পড়তে দেখেছিলাম, ঠিক সেইভাবে
হাতের কঙ্কাল তার আঙ্গুলগুলো ছড়িয়ে রেখেছে। এটা দেখে ভেতরে ভেতরে কেমন যেন কেঁপে উঠলাম। কঙ্কালটা আলগা থাকলে এতটা বীভৎস লাগতো না। বললাম, সবই আলগা এনেছিস? হাতটা কেন আবার জোড়া লাগানো? সমীর বলল, যা পাবো তাই তো আনবো নাকি? সোনালি নিচ থেকে বলছে, বাবা দেখলে? হ্যাঁ দেখলাম তো, তুই আয় না, ভয়ের কি আছে? ওরে বাবা! সে ছুটে পালিয়ে তার মায়ের কাছে বোধহয় চলে গেল। সমীর হঠাৎ বলল, সোনা বড্ড জ্বালাতন করছে, মাও কেমন জানি আমার ঘরে পা দিচ্ছে না সেই বিকেল থেকে। বিষয়টাকে হালকা করে দেওয়ার জন্য বললাম, আরে মানুষের সংস্কার যাবে কোথায় বল? কোথাকার কোন অপমৃত্যুর ফলে এটা হয়েছে কে জানে। গেরস্থ ঘরে এটা প্রথম প্রথম হয় আর কি, পরে যদিও সব ঠিক হয়ে যাবে। আসলে জ্যান্ত আস্ত কঙ্কাল তো। আরো কিছু বলতে চাচ্ছিলাম। ভূতটুতের আশঙ্কায় তোমার মা কেমন জানি একটা তথ্যস্থ হয়ে গেছে। থাকতে থাকতে দেখবে সব সয়ে গেছে। এটা যেই না ভাবা, অবাক হয়ে দেখি টেবিলের সেই কঙ্কালটা কেমন চকিতে কোনো নারীর সুন্দর সুগোল হাত হয়ে গেল, এবং হাতে শাখাও। আমি খুবই ঘাবড়ে গেছি। বদ হজম হয়েছে হয়তো, আবার চোখ ঝাপসাও হতে পারে। ভালো করে দেখতেই বুঝলাম ওটা কঙ্কালই। কঙ্কালের একটা হাত, তবু এটা কেন দেখলাম? মনের গোলমালও হতে পারে। বের হয়ে আসার মুখে বললাম, কঙ্কালটা কি মেয়ে মানুষের? সমীর বলল, হ্যাঁ, কেন বলো তো? সঙ্গে সঙ্গে মনে হলো শীতের রাতেও আমি ঘামছি। তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য সিঁড়ি থেকে নামতে থাকলাম। বেশি কৌতূহলও প্রকাশ করতে পারছি না। আমি তো বাড়ির অভিভাবক, আমি যদি ঘাবড়ে যাই তবে আর সব কোথায় যাবে? দীর্ঘকালের সংস্কার থেকে এসব হচ্ছে, ঝেড়ে ফেলা দরকার। স্বাভাবিক থাকার চেষ্টা করছি। বাথরুমে ঢুকে হাত মুখ ভালো করে জল দিয়ে ধুলাম। নীলাভ আলোটা জ্বলছে বাথরুমের। কেন যে এমন দেখলাম? স্পষ্ট চোখের ওপর কোনো বিবাহিত নারীর হাত ভেসে উঠলই বা কেন? বাথরুম থেকে বের হয়ে নিচে খেতে গেলাম। খাবার টেবিলে স্ত্রীর পাশের চেয়ারে বসে এটা ওটা এগিয়ে দিল। কি জানি কেন ওর হাতের দিকে আবার চোখ গেল। চোখ সরাতেই পারছি না। আমি যে খাচ্ছি না, স্ত্রী সেটা লক্ষ্য করলো এবং বলল, কি ব্যাপার, আমার হাতে কি দেখছো বলো তো? আমিও কেমন বোকার মতো বললাম, না না, কিছু না। কিন্তু ভেতরের খিঁচটা গেল না। রাতে কেন জানি না ভালো করে ঘুমও হলো না। পাশের ঘরে সমীর, তার খাটের নিচে একটা কঙ্কাল। কেমন একটা অলক্ষণে ব্যাপার ঘটে গেল চোখের ওপর। তাছাড়া যদি সমীর ভয় টয় পায়, এসব দুশ্চিন্তায় প্রায় সারাটা রাতই এপাশ ওপাশ করে গেলাম। সাহসেও কোলাচ্ছে না যে ওর ঘরে যাব। ঘর থেকে কঙ্কালের ঝুড়িটা চাতালে তুলে রাখবো, যেন ও ঘরে গেলেই হা হা করে তেড়ে আসবে হাতটা। হাওয়ায় কিংবা বাতাসে একটা কাটা হাত ভেসে বেড়াতে দেখলে কিংবা টেবিলের ওপর পড়ে থাকতে দেখলে কার না ভয় লাগে বলুন? জানলা দিয়ে দেখলাম পূর্বের আকাশটা পরিষ্কার হয়ে এসেছে। দিনের আলো ফুটতেই কেমন যেন অস্বস্তিটা কেটে গেল। সমীর ঠিকঠাক আছে তো? ভেতরে ভয় ধরে যেতেই ওর ঘরের দরজার লক খুলে ভেতরে ঢুকে দেখি ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে সমীর। ওর মাথার কাছে সেই হাতের কঙ্কালটা। ওটা তো টেবিলে ছিল, রাতে ওর মাথার কাছে এনে ওটা কে ওখানে রাখলো? সমীরকে ডেকে তুলে জিজ্ঞেস করতে পারি, হাতের কঙ্কালটা এখানে কে রাখলো? কিন্তু সাত সকালেই বা বলি কি করে? এখনো তো সেভাবে অন্ধকারটাই কাটেনি, আর এত সকালে তো আমিও উঠি না। এসব মনে হতেই ঘর থেকে বের হয়ে এলাম চোরের মতো। যদি জেগে গিয়ে দেখে আমি ওর বিছানার পাশে দাঁড়িয়ে আছি, ঘাবড়ে যেতে পারে। সকালে চা খাবারের সময় দেখলাম সমীর স্নানে যাচ্ছে। 8টার মধ্যে কলেজে তাকে বেরোতে হয়। ডাকলাম, শোন। ও কাছে এলে বললাম, হাত টান নিয়ে শুতে তোর ঘেন্না হয় না? ভয়ের কথাটা ইচ্ছে করেই বললাম না।
আচ্ছা, ওটা তো টেবিলে ছিল, ওখানে গেল কি করে? তুই রেখেছিস? কি জানি, মনে করতে পারছি না তো। এতে ধন্দ আরো বেড়ে গেল। মনে করতে পারছিস না মানে? আমার কথায় সমীর কেমন অবাক হয়ে গেল। সে বলল, আমারও তো খেয়াল নেই। বিষয়টা আর ঘাটালাম না। সে নিচে নেমে চলে গেল। মনের মধ্যে ধন্দটা কিছুতেই ঘুরছে না। অশরীরী আত্মা নিয়েও তেমন আমার খুব একটা বিশ্বাস নেই, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করি কি করে? কেমন একটা বিপদের আশঙ্কা ভেতরে অনুভব করতে লাগলাম। সমীরকে কলেজে যাওয়ার সময় বললাম, আই কার্ড নিয়েছিস তো? সাবধানে যাস। এসব আমি কোনোদিন দেখি না কিংবা বলি না, কিন্তু আজ কেন জানি বলতে গেলাম। আমাকে 4টেই বেরোতে হয়। সকাল 10টায় সোনা বের হয়ে গেছে। ওর মাও প্রায় বেরোলো 10:30 নাগাদ। এখন বাড়িতে আমি আর আমাদের কাজের লোকটা। খুবই একটা দোটানার মধ্যে রয়েছি। স্নান খাওয়া সবই করতে হয়, তাই করলাম। সবাই ভালোই ভালোই ফিরে এলেই ভালো বাবা। ওপরের ঘরে আর গেলামই না। গেলেই হাত দেখবো না কঙ্কাল দেখবো, এই আশঙ্কায় বেশ মিয়ে গেছি। বাবা আর বেঁচে নেই। অশুভ আত্মা সম্পর্কে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল। বাড়ি করার পর বাবা রক্ষাকালীর পুজো করে গেছেন। মাস 3 ছিলেন। রোজই সকালে চণ্ডীপাঠ করতেন। এসবে নাকি বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হয়ে যায়। তখন আমার ছেলেমেয়েরা খুবই ছোট ছিল, তখন ওরা অতটা বুঝতো না। তিনি যাতে কোনো রকম কষ্ট না পান, তাই রক্ষাকালী পুজো বা চণ্ডীপাঠ নিয়ে কোনো রকম অবিশ্বাসের কথা কখনো বলিনি। এসবই বেশ কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎই দেখলাম সোনা লাফিয়ে লাফিয়ে বাড়ি ঢুকছে। সে খুব খুশি। ওর আজ বার্ষিকী পরীক্ষার ফল বের হওয়ার কথা। আমার কিছুই মনে ছিল না। ও এসেই আমাকে জড়িয়ে ধরল, বলল, বাবা আমি ফার্স্ট হয়েছি। খুবই সুখবর। 3 বছর ধরে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রথম হওয়ার জন্য, কিন্তু হতে পারছিল না। ওর যে কি আনন্দ কি বলবো। আমার কি মনে হলো কে জানে, অফিসে ফোন করে জানিয়ে দিলাম আজ আর যাচ্ছি না। বেশ খানিকক্ষণ পর পিয়ন এলো চিঠি দিতে। বড় মেয়ে রমার চিঠি। তার চিঠি অনেক দিন পাচ্ছিলাম না। বেশ চিন্তায় ছিলাম। চিঠিটা খুলে পড়তে আরও অবাক হলাম। ওর বর দিল্লিতে বদলি হয়েছে। আসামে ছিল আগে। সেখানে বিদেশি প্রশ্নে গণ্ডগোল, হানাহানি, অরাজকতা, কত কিছু চলছিল সেখানে। এই নিয়ে বাড়িতে দুশ্চিন্তার অন্ত ছিল না। কি যে হালকা লাগছে। এই করে এক সময় সমীর আর তার মাও ফিরে এলো, এবং মনের মধ্যে যে খিচটা ছিল সেটা একেবারে উবে গেল। অশরীরী আত্মার প্রভাব তবে এই বাড়িটাতে কোনো রকম অমঙ্গল ডেকে আনতে পারেনি। এরপর বেশ কটা দিন কেটে গেছে। কঙ্কালটা নিয়ে আমাদের মধ্যে যে ত্রাসের ভাব ছিল সেটা বেশ অনেকটা কেটে গেছে। অনেকদিন বিছানা তুলতে গিয়ে দেখা গেছে ছোট ছোট দুটো একটা হাড় পড়ে আছে সমীরের বিছানায়। আসলে সে বিছানায় শুয়ে পড়তে ভালোবাসে। প্রথম বছরটা ডিসেকশন আর হাড়ের নাম মুখস্থ করতে করতে বুঝি কেটে যায়। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। হাড়গোড় বিছানায় পড়ে থাকলেও এ নিয়ে আর এখন কেউ সেরকমভাবে শোরগোল তোলে না। সমীরের মা কিন্তু স্নান টান করে আর ওই ঘরে ঢুকতে চাইতো না। আমি অনেকটা স্বাভাবিক হয়েছি। ওটা মনের ভুল ছিল ভেবে বিষয়টাকে অনেকটা হালকা করতে চেয়েছি। বাড়ির কুকুরটা আগে আমার ঘরেই শুতো, এখন সমীরের ঘরে শোয়। একদিন কুকুরটা সমীরের ঘরে শুয়েছে কিনা উকি দিতেই আমি তো অবাক। যেখানে কুকুরটা শুয়ে থাকে তার পাশেই সেই হাতটা ছিল, কিন্তু এবারে একেবারে ন্যাড়া। হাতে কোনো রকম শাখা ছিল না। সমীর ঘুমিয়ে আছে। ঝুড়িতে কঙ্কালের দাঁতগুলি যেন আমাকে ভেঙচি কাটল। গাটা আমার সঙ্গে সঙ্গে ফুলে উঠল। কি করব বুঝতে পারছিলাম না। কুকুরটা আমার পায়ের শব্দে জেগে যেতেই দেখলাম
হাতটা আবার কঙ্কাল হয়ে গেছে। আমি দাঁড়াতে পারছিলাম না। আমি ঠিক আছি কি নেই সেই ভেবে নিজেকেই নিজে চিমটি কাটছিলাম। না, এটা আমি নিজের চোখে দৃশ্যটা দেখেছি এবং পরদিন একটা দুঃসংবাদও পেলাম। আমার এক খুড়তুতো বোন আত্মহত্যা করেছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। হাতটা পুরো ন্যাড়া, ঠিক বিধবার হাতের মতো ফ্যাকাশে। আগে যেটা দেখেছিলাম একজন যুবতীর হাত, এবারে দেখলাম খুব শীর্ণকায়। তবে সেই অশরীরী কি আমার শুভাশুভ আগে থেকেই জানিয়ে দিচ্ছে? সেদিন রাতে বাথরুমে যাব বলে বের হয়েছি। 0 পাওয়ারের আলোগুলো জ্বালা থাকে ঘরে, রাস্তার আলোগুলো দেখা যায় সেক্ষেত্রে। বাড়িটার বড় বড় জানলা সব কাঁচের, বাইরের সবই দেখতে পাই। মনে হলো গভীর রাতে কোনো এক যুবতী হাতে টিনের সুটকেস নিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমার কেমন জানি চেনা লাগলো, ঠিক সুষমার মতো না? ধীরে ধীরে আমার বাড়ির দিকে সে হেঁটে আসছে। এত রাতে গাড়ি লেট থাকলে হতেই পারে, কিন্তু একা। সুষমা কবেকার সেই মেয়ে। আমি দরজা খুলে নিচে নেমে গেলাম। ওমা, দরজা খুলে দেখলাম কেউই নেই। গেট খুলে বাইরে বের হয়ে দেখলাম সব ফাঁকা। গেট খোলার আওয়াজে সোনা, সমীর, ওর মা এবং কাজের লোকটাও জেগে উঠেছে। কে কে গেট খুললো? কে? নিচে থেকে আমি বললাম, আমি। এত রাতে কোথায় যাচ্ছ? বলে সবাই ছুটে এলো। সবার চোখে মুখে তখন ভারী উদ্বেগ। তাই তো, প্ল্যাটফর্ম আসবে কোত্থেকে? এত রাতে কেউ বাড়ি আসে নাকি? আর সুষমা যুবতীই বা হতে যাবে কেন? সে তো এখন প্রৌঢ়া হয়ে গেছে। ইস, কি যে ভুল দেখলাম। মাথা ফাতা খারাপ হয়ে যায়নি তো? তবে কঙ্কালটা কি সুষমার? সেই কি এ বাড়িতে হাজির? ধুর, কি যে ভাবছি। এমনিতেই ঘুম পাতলা, মাঝে মাঝে ঘুম হয় না। আজ 2টো ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়তে যাব, এমন সময় সমীর, সোনা এবং তাদের মা পাশে দাঁড়িয়ে কৈফিয়ত চাইতে লাগলো। কোথায় যাচ্ছিলে? কুকুরটার অস্বাভাবিক মৃত্যুর পর সমীর কেমন যেন কিছুটা সংশয়ে ভুগছে। বললাম, মনে হলো কেউ হাঁটছে। চোরের যা উৎপাত, কুকুরটা তো আর নেই। চোর ঠিক বুঝতে পেরেছে। প্ল্যাটফর্ম অথবা সুষমার কথা এড়িয়ে গেলাম। আর সুষমা তো আমাদের দেশের বাড়িতে বছর খানেকের জন্য ছিল। তখন আমি কলেজে পড়ি। সুষমা আর ওর দাদা আমাদের দূর সম্পর্কের আত্মীয়। দেশ ভাগ হওয়ার পর ওরা আমাদের বাড়িতে এসে বছর খানেক ছিল। ওর দাদার চটকলে চাকরি হয়ে গেলে সুষমা তারপর চলে যায়। ও আমার চেয়ে প্রায় বছর 2-3 ছোট হবে। ফ্রক পরার বয়স যায়নি তখনও, কিন্তু আমাদের সময়টাতে 12-14 বয়স হলেই মেয়েদের শাড়ি পরার নিয়ম ছিল। যাওয়ার দিন আমি সুষমাকে ট্রেনে তুলে দিতে গেছিলাম। টিনের সুটকেসটা নিয়ে সে যখন ট্রেনে উঠে গেছিল, তখন আমার বুকটা কেমন জানি ভারী হয়ে গেছিল। সুষমা জানলায় মুখ রেখে শুধু আমাকেই দেখছিল, চোখে জল চিকচিক করছিল। শুয়ে শুয়ে পুরনো স্মৃতিগুলো চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ আবার মনে হলো, সমীরের ঘরের কঙ্কালটা সুষমার হতে যাবে কেন? যদিও এরপর জানি না সুষমা কোথায় আছে। সে গিয়ে আমাকে চিঠিও দেয়নি। এরম করে চিঠিও একদিন বন্ধ হয়ে গেল। আমার মেজমাসি কেবল একবার বাড়ি গেলে বলেছিলেন সুষমার বিয়ে হয়ে গেছে। মেজমাসির ননদের মেয়ে সুষমা। এসব ভাবলে আর ঘুম আসবে না। 2টো ঘুমের ট্যাবলেট খেয়েছি, চোখ বুজে আসছে এবং এক সময় আবার খুব শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলতে পারছি না, তবু খোলার চেষ্টা করছি। একটা কাচের গ্লাস পড়ে ভেঙে গেলে যেরকম ঝনঝন শব্দ হয়, ঠিক সেরকমই শব্দ হলো। মাথাটায় কিরকম ঝিম ধরে আছে, চোখ খুলতে পারছি না। তবুও তাকালাম, দেখলাম সত্যি সুষমার মতো কেউ দাঁড়িয়ে আছে।
হাতটা আমার চোখের উপরেই বাড়িয়ে রয়েছে, হাতে রয়েছে শাখা, যেন হাত ঘুরিয়ে সে তার শাখার সৌন্দর্য দেখাচ্ছে। এবারে আর পারলাম না, উঠে বসলাম। তারপরেই আবার সব ফাঁকা। বুঝতে পারছি আমি প্রচণ্ড ঘামছি, জল তেষ্টা পেয়েছে, নেমে জলও খেলাম। আর ঘুম হলো না, অবসাদ শরীর। ভোরের দিকে ঘুমটা এলো এবং বেশ বেলায় ঘুম ভাঙল। এত বেলা করে আমি কখনো সেভাবে উঠি না। ঘুম থেকে উঠে দেখছি স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, কপালে সুন্দর করে টিপ পড়েছে, সিঁদুর পড়েছে। ওর টিপ পড়া দেখে বললাম, জানো, 2-1 দিনের মধ্যে কোনো সুখবর পাবো। এবং পেলামও। বড় ছেলে পরমেশ চিঠিতে জানিয়েছে সে হ্যালে যোগ দিচ্ছে। বড় ছেলের অনেক দিনের স্বপ্ন তাহলে এতদিনে সফল হলো। আসলে খুলে বললাম না, হাতে তার শাখা পড়া দেখেছি। শাখা থাকলে কোনো না কোনো শুভ খবর পাই, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ খবর পাই। কেউ আমাকে আগেই সতর্ক করে দিয়ে যায়। হাতটা যে কার। এরপর আর অনেক দিন কিছু দেখি না। সুষমার কথাও ভুলে গেছি। মেয়ে জামাই বাড়িতে এসেছে, বেশ উৎসবের মতো কটা দিন কেটে গেল। নাতি নাতনিকে নিয়ে চিড়িয়াখানা, বিধান শিশু উদ্যান ঘুরে বেড়ালাম। হ্যাঁ, একদিন আবার গুপি গাইন বাঘা বাইনও দেখালাম। এই করতে করতে ওদের যাওয়ার দিন চলে এলো। রিজার্ভেশন ঠিক, ওরা এলাহাবাদে 2 দিন কাটিয়ে দিল্লি যাবে। মাঝে একবার মোগলসরাইতেও নামার কথা, সেখানে মেয়ের ননদ থাকে। যাওয়ার সময় আত্মীয় স্বজন সবাইয়ের সাথে দেখা করে তারপরেই যাবে। দেখতে দেখতে যাওয়ার দিনও এসে গেল এবং সেদিন রাতে খেতে বসে আবার সেই কঙ্কালের ন্যাড়া হাতটা বারান্দায় পড়ে আছে দেখতে পেলাম। আবার চমকে গেলাম। এটা দেখলেই টের পাই কোনো অশুভ ইঙ্গিত আছে এর মধ্যে। খাওয়ার টেবিলেই অপরূপকে বললাম, কাল তোমরা যাওয়ার টিকিট ক্যান্সেল করো। ওরা তো অবাক। অপরূপ বলল, কেন? কাল গেলে কি হবে? আমার মন ঠিক সায় দিচ্ছে না। স্ত্রী ভীষণ রেগে গিয়ে বলল, তুমি যে কি না। এই হয়েছে, মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর বাবা যেন আজকাল কেমন জানি হয়ে গেছে। আমি শুধু বললাম, কাল যাওয়া হবে না বলে টেবিল থেকে উঠে গেলাম। রাতে আমার ঘরে অপরূপ এলো। সে বলল, আবার রিজার্ভেশন কবে পাওয়া যাবে? বললাম, সে আমি ঠিক করে দেব, তোমাদের ভাবতে হবে না। 2 দিন বাদে খবরের অফিসের টেলিপ্রিন্টারে ভেসে উঠল খবরটা, এলাহাবাদের কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। 82 জন দুর্ঘটনাস্থলে মারা গেছে। 2টো বগি ভেঙে চুরমার, আর বগির নম্বর ট্রেন মিলিয়ে বুঝতে পারলাম ওই কামরাতেই ওদের থাকার কথা ছিল। এসব অবশ্যই রহস্যজনক ঘটনা, কাউকে খুলেও বলা যায় না। স্ত্রী বলল, তুমি কি সব আগাম দেখতে পাও? পরে খবর নিয়ে জেনেছি সুষমা স্বামীর ঘর থেকে প্রায় 5-7 বছর আগে কোথাও চলে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত করে দিও। ধন্যবাদ।